হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত শ্রীকৃষ্ণ কীর্তন। দেখো, আমি এখানে দিয়েই দিয়েছি যে এই ভিডিওটি শ্রীকৃষ্ণ কীর্তনের পর্ব 1, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি, কবে আবিষ্কৃত হয়েছিল, কে আবিষ্কার করেছিলেন, কবে এটি প্রকাশিত হয়েছিল, এতে বর্ণিত সমাজচিত্র, এর ঐতিহাসিক গুরুত্ব ইত্যাদি যাবতীয় বিষয় আজকে আমরা আলোচনা করে দেখে বুঝে নেব। একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ তোমরা সবাই জানো যে ফার্স্ট সেমিস্টারটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক এবং সেই এমসিকিউগুলো কিন্তু বিভিন্ন ধরনের। এর সঙ্গে যে লিঙ্কে তোমরা ভিডিওটা পাবে, যেখানে আমি 20টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিয়েছি, সেইগুলো সলভ করলেই তোমরা বুঝতে পারবে যে বিভিন্ন ধরনের কীরকম এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। তাহলে চলো আমরা স্টার্ট করছি আমাদের আজকের পড়া। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের ইতিহাসের যদি আমরা যুগবিভাগ করতে যাই, তাহলে আমরা দেখব যে বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টে যুগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হলো আধুনিক যুগ। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদ। এবার এই যে মধ্যযুগ, সেটা অনেকটা সময় ধরে বিস্তৃত এবং সেই মধ্যযুগে যেমন আমরা অনুবাদ সাহিত্য পাচ্ছি, যেমন আমরা মঙ্গল কাব্য পাচ্ছি, পদাবলী সাহিত্য পাচ্ছি, তেমনি সেই মধ্যযুগের একেবারে গোড়াতে আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক দৃষ্টান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। সেজন্যই দেখো আমার ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন সেটা কি আদি মধ্যযুগের, অর্থাৎ মধ্যযুগের একদম গোড়ার বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন। ঠিক আছে, আদি মধ্যযুগ। এটা যদি তোমার কাছে এমসিকিউতে আসে যে মধ্যযুগের সর্বপ্রথম বাংলা সাহিত্যের উদাহরণ, সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনই আসবে। এবারে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার আর প্রকাশকাল। কে আবিষ্কার করছেন? পুরো নামটা দেখে নাও। শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, বানানটা দেখে নিতে হবে। তিনি বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের একজন ব্যক্তি, তার নাম দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার গোয়াল ঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন কত সালে? 1909 খ্রিস্টাব্দে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হচ্ছে 1909। এবারে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার কাল আমরা পেয়ে গেলাম। এবার কত সালে, কোথা থেকে, কার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে? 1916 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হচ্ছে। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর কার সম্পাদনায়? আমি এখানে বলেই দিয়েছি যে তাঁরই সম্পাদনায়। তাঁরই সম্পাদনায় মানে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, যিনি পুঁথিটা আবিষ্কার করছেন, তিনি এটাকে সম্পাদিত করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছেন এবং তিনি এটার নাম দিচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে খেয়াল রাখতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তন যে নামটা, সেটা কিন্তু পুঁথিটার মধ্যে ছিল না, এটা সম্পাদকের দেওয়া নাম। কেন কেন শ্রীকৃষ্ণ কীর্তন যে নামটা সেটা পুঁথিটার মধ্যে ছিল না, সেটা আমরা জাস্ট একটু পরেই দেখে নেব। তার আগে আমরা দেখে নিই যে বিষয় অনুযায়ী শ্রীকৃষ্ণ কীর্তন ঠিক কেমন পুঁথি, আখ্যান বস্তুটা কি। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য। আখ্যান কাব্য মানে কাহিনী। খেয়াল রাখতে হবে এর পরেও আমরা পাবো, আমি এখানে তাও ধরিয়ে দিচ্ছি, এখানে আখ্যান ধর্মিতা আছে,
নাট্যগীতি, অর্থাৎ যেহেতু উক্তি প্রত্যুক্তিমূলক, সেজন্য একটা নাটকের ঢং রয়েছে। আর গীতিকাব্যের যে মাধুর্য, অর্থাৎ একান্ত ব্যক্তিগত যে মনের কথা, সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে। ফলে তিনটে রীতি একসঙ্গে মিশছে এখানে, আখ্যান কাব্যের রীতি, নাটকের রীতি, গীতিকাব্যের রীতি। কেমন? আর এটাই বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য হলো। এবারে এসো, যেটা নিয়ে আমি পড়ছিলাম, যে শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কেন সম্পাদক মহাশয় দিলেন। প্রাপ্ত পুঁথিটি, অর্থাৎ যে পুঁথিটা ওই দেবেন্দ্রনাথ বাবুর গোয়াল ঘর থেকে পাওয়া গেল, তার প্রথম আর শেষ দিকের কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি। তাই গ্রন্থের নাম, রচয়িতার নাম, রচনাকাল এগুলো সম্পর্কে সঠিক করে কিছু জানা যায় না। তবে হ্যাঁ, এই যে পুঁথিটা পাওয়া গিয়েছিল তার ভেতর শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটা চিরকুট পাওয়া যায়। তাতে অনেক পণ্ডিতের বক্তব্য যে কাব্যটার নাম হয়তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিন্তু এই বিষয়েও কোনো নিশ্চিত প্রমাণ নেই। একদম দৃঢ়ভাবে সঠিকভাবে বলা যাচ্ছে না যে এটাই কাব্যটার নাম, কারণ যেটা বলা হলো যে প্রথম আর শেষ দিকের কিছু পাতা খণ্ডিত, সেজন্য না বইটার নাম, কে লিখেছেন, কবে লিখেছেন, সঠিক করে কিছু বলা যাচ্ছে না। এই রকম অবস্থায় কি হচ্ছে, কাব্যটার বিষয়বস্তু বিবেচনা করে, বিচার করে সম্পাদক মশাই অর্থাৎ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ কাব্যটার নাম দিচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন। গট মাই পয়েন্ট এভরিবডি? যে কাব্যটার নাম তাহলে সম্পাদক মশাইয়ের দেওয়া। কিসের ওপর ভিত্তি করে দিলেন? বিষয়বস্তুর ওপর ভিত্তি করে তিনি শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটা দিলেন, কারণ এটা রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক আখ্যান কাব্য। রচনাকাল, এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আনুমানিক, অর্থাৎ কাব্যটার যে ভাষা, সেখানে প্রকাশিত যে সমাজচিত্র, সেগুলোর ওপর ভিত্তি করে যেটা পণ্ডিতরা বলছেন যে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ বা পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগ, এই সময়টায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল। আনুমানিক কথাটা একটু খেয়াল রেখো, কারণ নিশ্চিত করে তারা বলতে পারছেন না, অনুমান ভিত্তিক। এবার কবি পরিচিতি। কাব্যের বেশিরভাগ জায়গায় যে ভণিতা অংশ আমরা পাই, ভণিতা অংশ কাকে বলা হয় না, কাব্যের যে অংশে কবি তার নাম, তার পরিচয় দিয়ে থাকেন, তাকে বলা হয় ভণিতা অংশ। তো বেশিরভাগ ভণিতা অংশেই আমরা বড়ু চণ্ডীদাস নামটা পাচ্ছি, আর কোনো জায়গায় চণ্ডীদাস, আর কোনো জায়গায় অনন্ত বড়ু চণ্ডীদাস এই নামটা পাচ্ছি। তো পণ্ডিতরা সকলেই বলছেন যেহেতু বেশিরভাগ জায়গায় বড়ু চণ্ডীদাস কথাটাই আছে এবং পদাবলিকার চণ্ডীদাসের সঙ্গে এই বড়ু চণ্ডীদাসের রচনা শৈলীর অনেক জায়গাতে মূলগত পার্থক্য আছে, সুতরাং পদাবলিকার চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হতেই পারেন না। অতএব কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। তিনি বাসুলি ভক্ত, বাসুলি অর্থাৎ দেবী চণ্ডী। এখানে দেখবে তোমরা অনেকেই বলতে পারো যে কথাটা তো বাসুলি, শয়রস্যু, বাসুলিও হয় বাসলিও হয়, কেমন? অর্থাৎ তিনি দেবী চণ্ডীর ভক্ত ছিলেন এবং বাঁকুড়া বা বীরভূম বা মানভূমের কোনো অঞ্চলের অধিবাসী ছিলেন। সেটা তার যে রচনা শৈলী, সেখানে প্রকাশিত যে সমাজ জীবন, সেখানকার মানুষের যে আচার আচরণ, সেইগুলো থেকেই প্রতিফলিত হচ্ছে। কাব্যের বিষয়বস্তু আমি একটু আগে আলোচনা করে দিয়েছি, আরও একবার বলে দিচ্ছি, রাধাকৃষ্ণের প্রেম লীলা, ঠিক আছে? এবং সেখানে কৃষ্ণের, একটু খেয়াল করতে হবে, কৃষ্ণের
বৃন্দাবন থেকে মথুরা গমন, অর্থাৎ বৃন্দাবন লীলা এটা দিয়ে শুরু হয়েছে, আর শেষ পর্যন্ত কৃষ্ণ রাধাকে ছেড়ে কংস বধের মহৎ উদ্দেশ্য নিয়ে মথুরায় যাচ্ছেন, এইখানে কাহিনীটা শেষ হচ্ছে। ফলে মথুরা গমন এটা দিয়ে কাহিনীটা শেষ হচ্ছে। এবার কবি কোথা থেকে কাব্যের উপাদান সংগ্রহ করেছেন এটা দেখো, কারণ এর ওপরে বেস করেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো। কবি শ্রীমদ্ ভাগবত, অর্থাৎ যেটাকে আমরা ভাগবত পুরাণ বলি, সেখান থেকে কিছু উপাদান নিচ্ছেন, জয়দেবের গীত গোবিন্দ থেকে কিছু উপাদান নিচ্ছেন, আর তারই সঙ্গে তিনি সংমিশ্রণ ঘটাচ্ছেন রাধাকৃষ্ণের লৌকিক প্রেম কাহিনী, অর্থাৎ সাধারণ জনমানসে রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে যে কাহিনী প্রচলিত ছিল সেটারও সংমিশ্রণ ঘটাচ্ছেন। কিন্তু যেটা মেন বলার, এই যে শ্রীমদ্ ভাগবত বলো বা গীত গোবিন্দ বলো, সবই সংস্কৃত ভাষায় লেখা। তাহলে এইটার ওপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে কবি তিনি সংস্কৃত ভাষায় সুদক্ষ ছিলেন বা সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন। কারণ যথেষ্ট পাণ্ডিত্য না থাকলে ভাগবত পুরাণ বা গীত গোবিন্দ থেকে তিনি কিন্তু উপাদান সংগ্রহ করতে পারতেন না। সেই জন্যই আমরা বলতেই পারি কবি সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন। এবারে এসো পরের একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, কাব্যের খণ্ডভাগ। সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। এবারে দেখো খণ্ডগুলোর নাম আমি দিয়ে দিয়েছি, একটু কিন্তু সিকোয়েন্সটা খেয়াল রাখবে, কারণ এমসিকিউ বিভিন্ন ধরনের আসবে, তার মধ্যে কিন্তু ঘটনাক্রম বা তথ্যক্রম অনুযায়ী সাজাও এরকমটাও আসবে। তাহলে 13টা খণ্ড পর পর কিভাবে আসছে? জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, তাম্বুল মানে পান, দেখো দিয়ে দিয়েছি আমি, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, কালিয়া নয় কিন্তু, হ্যাঁ কালীয় নাগ, কালীয় সাপ যেটা, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ। এবার খেয়াল করো এই জায়গাটায় গিয়ে তোমাদেরও নিশ্চয়ই একটু তোমরা আটকালে, কারণ প্রত্যেকটা অধ্যায়ের শেষে, প্রত্যেকটা স্বর্গের শেষে খণ্ড কথাটা থাকলেও শেষ যে অধ্যায়টা সেখানে কিন্তু খণ্ড কথাটা নেই। সেই জন্যেই অনেকের বক্তব্য যে এই রাধা বিরহ খণ্ডটা এটা বড়ুচণ্ডীদাসের লেখা নয়, এটা অন্য কোনো কবির রচনা, পরবর্তীকালে কাব্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তাই এটা প্রক্ষিপ্ত। প্রক্ষিপ্ত মানে হচ্ছে যেটা বাইরের অংশ, বাইরের কোনো একটা অংশ পরবর্তীকালে কাব্যটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কারণ এই অংশটার যে ভাষা রচনা রীতি বাকি খণ্ডগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তবে হ্যাঁ, যেহেতু এটা বিষয়ের দিক থেকে একেবারেই সম্পূর্ণ অন্যরকম নয়, মূল বিষয়ের সঙ্গে এর একটা সঙ্গতি বা সামঞ্জস্য আছে, সেই জন্য এটাকে মূল গ্রন্থের অন্তর্ভুক্তই ধরা হয়। কেমন? তাহলে এবারে তোমার কাছে যদি এরকম এমসিকিউ আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটির কি নাম, তুমি কিন্তু বংশী খণ্ড আনতে পারছো না, কারণ শেষ খণ্ডটার নামই হচ্ছে রাধা বিরহ। এইটা খেয়াল রেখো, এটা অনেকের ভুল হয়ে যায়। তারা যেহেতু কোয়েশ্চেনে দেখে যে শেষ খণ্ডটির নাম কি, অতএব যেখানে খণ্ড আছে সেটা দিয়ে শেষ করব, তা নয় কিন্তু। 13টা খণ্ডের মধ্যে 13তম খণ্ডটা রাধা বিরহ, শুধু এর সঙ্গে খণ্ড কথাটা যোগ নেই। হলো? এবারে চলে এসো চরিত্র বিচার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্র 3টে, কৃষ্ণ,
বড়াই আর রাধা। এবার কৃষ্ণ চরিত্রের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু এই কাহিনী কাব্যের মধ্যে রাধা কৃষ্ণের প্রেমলীলার যে লৌকিক উপাদান সংযোজিত হয়েছে, সেজন্য কৃষ্ণ তিনি কিন্তু পৌরাণিক কৃষ্ণ হিসেবে এখানে দেখা দেননি। তিনি একেবারেই গ্রাম্য গোপ যুবক। গোপ যুবক কথাটার মানে হচ্ছে গোয়ালাদের ছেলে, গোয়ালা যুবক একজন। এবং যেটা আমরা কাব্যে পাচ্ছি যে তার জীবনের একটাই লক্ষ্য বা একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে রাধাকে লাভ করা। সুতরাং তার চরিত্রে যে পৌরাণিক কৃষ্ণের মহিমা মর্যাদা কোনোটাই রক্ষিত হয়নি। তিনি একেবারেই গ্রাম্য একজন সাধারণ গোয়ালা যুবক। বড়াই চরিত্রটা কি? বড়াই কাব্যের কাহিনী অনুযায়ী রাধার দিদার পিসি, অর্থাৎ তারও দিদিমা স্থানীয়। এবার তিনি এখানে কৃষ্ণের প্রেম প্রস্তাব নিয়ে হাজির হচ্ছেন রাধার কাছে। অর্থাৎ সংস্কৃত কাব্য সাহিত্যে আমরা যে দূতি ক্যারেক্টারটা পাই, মেসেঞ্জার, সেই সংস্কৃত দূতির অনুরূপ চরিত্র হচ্ছে বড়াই। কিন্তু খুব কঠিন চরিত্র সেটা নয়, তার হৃদয় যে একদম পাথরের মতো কঠিন তা নয়। কারণ রাধা যখন কৃষ্ণের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, কারণ তিনি কুলবধূ, হিন্দু কুলবধূ, ফলে তার মনে সতীত্ব রয়েছে, সংস্কার রয়েছে, তিনি পরপুরুষের প্রতি মন দেবেন কেন? সেই জন্যেই কৃষ্ণের পাঠানো উপহার তাম্বুল তিনি পায়ে ঠেলে ফেলছেন। তখনও দেখা যাচ্ছে এবং তার পরবর্তীকালেও বিভিন্ন ঘটনার মধ্যে দেখা যাচ্ছে যে বড়াইয়ের কিন্তু রাধার প্রতি একটা স্নেহ, একটা হৃদয়বত্তা বা আন্তরিকতার ভাব আমরা দেখতে পাচ্ছি। এবারে এসো রাধা, কাব্যের শ্রেষ্ঠ চরিত্র। কেন শ্রেষ্ঠ চরিত্র? কারণ বড়ুচণ্ডী দাস সেই চরিত্রে নানা স্তর পরম্পরা দেখিয়েছেন। ক্রমবিকশিত হয়েছে চরিত্রটা। সেই ক্রমবিকাশের স্তরগুলো কাব্যে খুব সুন্দরভাবে এসেছে। ফলে বড়ুচণ্ডী দাস যেন তার সমগ্র মনোযোগটাই দিয়েছেন রাধা চরিত্র নির্মাণে। প্রথমে কি দেখছি? এই রাধা তিনি একান্তই লৌকিক একটি মেয়ে, হিন্দু ঘরের মেয়ে, তার মনে সতীত্ববোধ রয়েছে, সংস্কার রয়েছে। সেই জন্য পরপুরুষ অর্থাৎ কৃষ্ণ তার প্রেম প্রস্তাব তিনি অনায়াসে প্রত্যাখ্যান করছেন। কিন্তু পরবর্তীকালে যতই ঘটনা এগোচ্ছে, যতই কাহিনী অগ্রগতি প্রাপ্ত হচ্ছে, ততই দেখছি সেই রাধা ধীরে 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 কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে উঠছেন। অন্ধ প্রেমাবেগে তিনি কৃষ্ণের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন, যার জন্যই বংশীখণ্ডে তার কণ্ঠে আমরা চিরযুগের যে বিরহী হৃদয়ের হাহাকার শুনতে পাচ্ছি। কি বলছেন তিনি? কথা প্রসঙ্গে আমি একটাই কোটেশন এনেছি, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা বাঁশি বায়ে বড়াই এগোঠো গোকুলে। অর্থাৎ বড়াইকে উদ্দেশ্য করেই রাধা বলছেন, কারণ বড়াই এখন শুধু কৃষ্ণের দূতি নন, বড়াই এখন রাধারও পরম সখী, যার কাছে মনের সুখ দুঃখ সব কিছু বলা যায়। সেই জন্য রাধা এখন যখন কৃষ্ণের বিরহে কাতর, যখন তিনি কালিনী কুলে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, সেই বাঁশি শুনে রাধার ঘরে থাকা দায় হয়ে উঠেছে। রাধা তাই বড়াইকে বলছেন, বড়াই, কালিনী নদীর কূলে কে এমন করে বাঁশি বাজাচ্ছে? বড়াই, এই গোষ্ঠ গোকুলে কে এমন করে বাঁশি বাজাচ্ছে? অর্থাৎ কৃষ্ণ তো গোপযুবক, তিনি তো গরুদের এনে সেই গোষ্ঠে রাখবেন, সেই সময় তিনি বাঁশি বাজিয়ে ফিরছেন।
এবং কৃষ্ণের সেই মন আকুল করা বাঁশি, মন কাড়া বাঁশি শুনে রাধার পক্ষে ঘরে থাকা কুলধর্ম রক্ষা করা কঠিন হয়ে উঠছে। ফলে যে রাধা একটা সময় কৃষ্ণের প্রেম প্রস্তাব সবলে প্রত্যাখ্যান করেছিলেন, অনায়াসে প্রত্যাখ্যান করেছিলেন, সেই রাধাই ধীরে ধীরে কৃষ্ণ প্রেমে আকুল হয়ে উঠছেন। তার চরিত্রের এই যে ক্রমোন্নতি, এই যে ক্রমবিকাশ, সেটা এই খণ্ডগুলোর মধ্যে দিয়েই বড়ুচণ্ডীদাস সুচারু রূপে প্রকাশ করেছেন। এর পরের জায়গাটা একটু খেয়াল করো। বংশীখণ্ডে রাধার এই যে বিরহ আরতি স্থূল দেহ সম্ভোগের সীমানা পেরিয়ে আত্মিক মিলনের ধাপে উন্নীত হয়েছে, আর সেখান থেকেই সূচনা হয়েছে পদাবলীর রাধার। পদাবলীর রাধা অর্থাৎ যিনি কৃষ্ণ নামে পাগল, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। অর্থাৎ যেখানে প্রেম ভালোবাসা শুধু আর দেহের সীমানায় সীমাবদ্ধ নয়, দেহ ছাড়িয়ে সেটা আত্মিক মিলনের পথে পৌঁছে গেছে, তার সূচনা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের একেবারে শেষে গিয়ে। কারণ শ্রীকৃষ্ণ কীর্তন প্রায় সম্পূর্ণ কাব্যটাই রাধাকৃষ্ণের দৈহিক মিলনের কথা, কিন্তু একেবারে শেষের দিকে যখন বংশীখণ্ডে আসছি, তখন রাধার এই যে বিরহ আরতি, এই যে হাহাকার, সেটা শুধুই আর দৈহিক মিলনের কথা বলে না, বরং দেহ ছাড়িয়ে যে আত্মার মিলন, মনের মিলন, তার কথা বলে। আর সেইখান থেকেই সূচনা হয়ে যায় পদাবলীর। সেই জন্যে বলাই হয় শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ, পদাবলীর রাধার সেখানেই আরম্ভ। এখান থেকেই পদাবলীর রাধার সূচনা। অর্থাৎ যিনি কৃষ্ণ নামে পাগল, যিনি আকাশের রং দেখে কৃষ্ণ ভেবে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন। ক্লিয়ার সবার কাছে কাহিনীটা? শুধু একটাই কথা বলবো যে যেহেতু শেষের দিকটায় কয়েকটা পাতা পাওয়া যায়নি, শেষ খণ্ডটার নাম রাধা বিরহ। অর্থাৎ সেই খণ্ডতে কি বলা হয়েছে, যে রাধাকে ছেড়ে কৃষ্ণ চলে যাচ্ছেন কংসবধের জন্য মথুরায়। রাধা তার অপেক্ষায় রয়েছেন, হাহাকার করছেন, বিরহের দিনগুলো আর কাটতে চাইছে না। কৃষ্ণ কি শেষ পর্যন্ত ফিরে এসেছিলেন? রাধার বিরহের কি অবসান ঘটেছিল? এইগুলো জানবার আর কোনো উপায় নেই, কারণ কাব্যটা ওইখানেই খণ্ডিত, তার শেষ দিকের কয়েকটা পৃষ্ঠা পাওয়া যায়নি। সুতরাং রাধার এই চিরবিরহ দিয়েই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাপ্তি। এবারে এসো কাহিনীটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা থেকেই কিভাবে পদাবলীর রাধার ক্রমোন্নতি, সেটাও আমরা বুঝে নিলাম। এবারে আমরা দেখব যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে সময়টায় রচিত, আনুমানিক 14 শতাব্দীর শেষ আর 15 শতাব্দীর আরম্ভ, এই সময়টার মধ্যে সমাজচিত্র আমরা কিরকম পাচ্ছি, সেই সময়কার সমাজটা কেমন ছিল। নানা বৃত্তিধারী মানুষের পরিচয়। কিরকম পেশার মানুষজন? গোপ, গোয়ালা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কুমোর, তেলি, অর্থাৎ যারা সর্ষের বীজ থেকে তৈল নির্যাস বার করেন তাদের কি বলা হয়? তেলি। এরকম বিভিন্ন পেশার মানুষের পরিচয় আমরা পাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি যে তখনকার দিনে কিন্তু বাল্য বিবাহ রীতি প্রচলিত ছিল। কি করে বুঝতে পারছি? রাধা তিনি নিতান্ত বালিকা বয়সে বিবাহিত হন আইহনের সঙ্গে। তাহলে আইহন টার্মটা আমরা পেয়ে গেলাম। আইহনকে, আইহন হচ্ছেন রাধার স্বামী।
এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু খেয়াল করো, যাতে পরীক্ষার সময় এরকম ছোট্ট ছোট্ট প্রশ্ন এলে যে রাধার স্বামীর কি নাম, তখন যাতে ঘাবড়ে না যাও। আমি কিন্তু নামটা এখানে দিয়ে দিয়েছি। সুতরাং আইহনের সঙ্গে রাধার বিবাহ হচ্ছে নিতান্ত বালিকা বয়সে, যার থেকে আমরা বুঝতে পারছি তখনকার দিনে বাল্য বিবাহ রীতি প্রচলিত ছিল। যৌথ পরিবার ছিল, সেটা আমরা বুঝতে পারছি যে রাধা তার স্বামী, ননদ, শাশুড়ি সবাইকে নিয়ে একসঙ্গে বাস করছেন, ফলে যৌথ পরিবার তখনকার দিনে বর্তমান ছিল। এছাড়াও বিভিন্ন পদের মধ্যে দিয়ে তখনকার যে গ্রামীণ সংস্কার বলো বা কুসংস্কার বলো, যাই বলো না কেন, বা মেয়েদের শপথ বাক্য উচ্চারণ, এগুলো যে তখনকার দিনে হতো সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবি দেখিয়ে গেছেন। আর একটা কি, রাজকর আদায়ের প্রথা বর্তমান ছিল, অর্থাৎ রাজার রাজত্বে তুমি যখন আছো তখন বিভিন্ন খাতে বিভিন্ন হিসেবে তোমাকে ট্যাক্স দিতে হবে, রাজকর দিতে হবে, সেই প্রথা বর্তমান ছিল। কি করে বুঝতে পারছি, রাধা যখন দধি দুগ্ধ বিক্রয় করবার জন্য তিনি ঘাটে এসেছেন, নৌকা নিয়ে নদী পার হবেন, তখন দেখা যাচ্ছে যে সেই ঘাটে কৃষ্ণ দানী সেজে বসে রয়েছেন। রাধার কাছ থেকে তিনি ওই দধি দুগ্ধের কর বা খাজনা চাইছেন। সমাজে জাতিভেদ অস্পৃশ্যতাও বর্তমান ছিল। চর্যাপদ অর্থাৎ প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নমুনা, সেখানেও আমরা দেখেছি সমাজে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা বর্তমান ছিল। এবার সেখান থেকে যখন আমরা আরো কিছুটা এগিয়ে যাচ্ছি, যখন আমরা মধ্যযুগে প্রবেশ করে ফেলেছি, তখনও কিন্তু দেখছি সমাজে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এগুলো সব ছিল। কেমন? এবারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য তো আমরা দেখে নেব। অর্থাৎ একটা কাব্য যখন রচিত হয় বা সাহিত্য, তাকে তো বলাই হয় সমাজের দর্পণ। অর্থাৎ সমাজে যা ঘটছে, সমাজের রীতি নীতি, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, সেই সমস্তই কোনো না কোনোভাবে সাহিত্যে প্রতিফলিত হবেই, যেরকম শ্রীকৃষ্ণ কীর্তনেও হয়েছে। কিন্তু একই সঙ্গে দেখতে হবে যে সেটা কি শুধুই সমাজের দলিল হয়ে থাকছে, নাকি সেটা একটা সাহিত্য হয়ে উঠতে পারলো। সেখানে সুন্দর একটা গল্প রয়েছে, সুন্দর ভাষার ব্যবহার রয়েছে, বিভিন্ন অলংকারের প্রয়োগ, ছন্দের প্রয়োগ, এগুলো নিয়ে সেটা সাহিত্য হিসেবে কতটা উন্নীত হতে পেরেছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দেখো ফার্স্ট পয়েন্টটা, বড়ুচণ্ডী দাস সংস্কৃত সাহিত্যে পণ্ডিত ছিলেন। আমি কিন্তু ক্লাসের শুরুতেই কথাটা বলে নিয়েছি এবং তার রেফারেন্স হিসেবেও বলেছি যে তিনি যেরকম জয়দেবের গীত গোবিন্দ থেকে উপাদান নিচ্ছেন, তেমনি শ্রীমদ্ ভাগবত বা বিষ্ণু পুরাণ, পদ্মা পুরাণ প্রভৃতি সংস্কৃত কাব্য থেকেও তিনি তাঁর কাব্যের উপাদান সংগ্রহ করেছেন। সুতরাং সংস্কৃত সাহিত্যে পাণ্ডিত্য ছাড়া এটা কিন্তু সম্ভব হতো না। তাই জন্যই দেখো গীত গোবিন্দ, বিষ্ণু পুরাণ, পদ্মা পুরাণ, শ্রীমদ্ ভাগবত থেকে কাব্যের উপাদান নিয়েছি। হ্যাঁ, এটা আলাদা কথা যে এর সঙ্গেই তিনি যোগ করেছেন রাধাকৃষ্ণের প্রেম লীলা বিষয়ক যে লৌকিক কাহিনী, কিন্তু এইটুকু থেকে পরিষ্কার যে তিনি সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। এবারে যেটা, তিনটে ধরন একসঙ্গে মিশছে শ্রীকৃষ্ণ কীর্তনে। আখ্যান মানে কাহিনী, নাট্যগীতি অর্থাৎ নাটকের যে ধরন, সংলাপের আকারে লেখা, উক্তি প্রত্যুক্তিমূলক রচনা, আর গীতি কাব্য অর্থাৎ শ্রীরাধা যখন তার মনের ব্যাকুলতা প্রকাশ করছেন সেটা একান্তভাবে তাঁরই। সুতরাং এই যে তিনটে ফর্ম একসঙ্গে মিলছে, এটাও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের অভিনবত্ব।
এবারে কি আসছে, রাধা চরিত্র চিত্রণে কবির মুন্সিয়ানা। মুন্সিয়ানা মানে হচ্ছে দক্ষতা, কারণ রাধাকে তিনি কেবলমাত্র লৌকিক মানবী হিসেবেই রাখেননি, সে গ্রামের এক সাধারণ মেয়ে থেকে কৃষ্ণগত প্রাণা প্রেমিকায় উন্নত হয়েছে। এককালে যে ছিল খুব সাধারণ একটি মেয়ে, হিন্দু ঘরের বধূ, সেই ধীরে ধীরে সমস্ত কুল মান লাজ লজ্জা ত্যাগ করে কৃষ্ণের প্রতি অন্ধ প্রেমাবেগে ছুটে গেছেন। এই যে ধীরে ধীরে তার যে ক্রমবিকাশের স্তরটা, সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে দেখা গেছে। ফলে চরিত্র চিত্রণে কবি যথেষ্ট দক্ষতার বা মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, আমরা বলতেই পারি। এরপরে কি, কাব্যটি উক্তি প্রত্যুক্তিমূলক, কারণ আমরা বলেই দিয়েছি যে এটা নাটকীয় ঢঙে লেখা, তাই উক্তি প্রত্যুক্তিমূলক। কৃষ্ণ কথা বলছেন, রাধা কথা বলছেন, সংলাপ প্রতিসংলাপ। এতে অনেক রাগ রাগিনীর ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন কেদার, মল্লার, ভৈরবী, এইরকম অনেক তালের উল্লেখ রয়েছে, অলংকারের প্রয়োগ রয়েছে। দেখো, অলংকার ছেলেরা বা মেয়েরা প্রায় সবাই পড়ে যাতে দেখতে ভালো লাগে, সেরকম ভাষাতেও অলংকার দেবার দরকার হয় যাতে ভাষাটা সুন্দর হয়, সুন্দর শুনতে লাগে, তাতে একটা মাধুর্য আসে। তো এখানেও উপমা, রূপক, উৎপ্রেক্ষা প্রভৃতি অলংকারের প্রয়োগ দেখা যায়। আবার ছন্দের দিক থেকেও আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তনে একই সঙ্গে পয়ার আর ত্রিপদী ছন্দেরও প্রয়োগ ঘটিয়েছেন কবি। তাহলে দেখো, রাগ রাগিনী রয়েছে, অলংকার রয়েছে, ছন্দের বিচিত্র ব্যবহার রয়েছে। ফলে সাহিত্য হতে গেলে আমার যা যা গুণ থাকা দরকার, সেই সমস্ত গুণই কিন্তু আমার কাব্যের মধ্যে রয়েছে। আর লাস্টে কি, প্রবাদ প্রবচনের প্রয়োগ। চর্যাপদেও আমরা দেখেছিলাম প্রবাদ প্রবচনের প্রয়োগ রয়েছে, এখানেও কিন্তু প্রবাদ প্রবচনের প্রয়োগ বর্তমান। দেখিল পাখিল বেল গাছের উপরে, আরতিল কাক তাক ভখিতে না পারে। অর্থাৎ সোজা বাংলায় এখনকার দিনে যেটাকে আমরা বলি বেল পাকলে কাকের কি, সেটাকেই রাধা বলছেন দেখিল পাকিল বেল গাছের উপরে, আরতিল কাক তাক ভখিতে না পারে। অর্থাৎ গাছের ওপরে বেল পেকেছে, কাক সেটা দেখেছে কিন্তু খেতে পারছে না। অর্থাৎ বুঝতেই পারছো যে এটা কিন্তু প্রথম দিককার রাধার উক্তি, যেখানে রাধার রূপলাবণ্যে কৃষ্ণ আকৃষ্ট হচ্ছেন বটে, কিন্তু রাধা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমার হাতে ধরা দেব না, কারণ আমি কুলবধূ, আমার একটা মান মর্যাদা আছে। কেমন, তাহলে প্রবাদ প্রবচনের প্রয়োগও আমরা পেয়ে গেলাম। এবারে আমরা যেটা দেখব যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব, অর্থাৎ এই যে কাব্যটা রচিত হচ্ছে সেই আদি মধ্যযুগে, তার কোনো সূত্র বা তার কোনো প্রভাব পরবর্তীকালের বাংলা সাহিত্যেও পড়েছে কিনা, সেখানেই তো তার ঐতিহাসিক গুরুত্ব, সেটাই আমরা দেখে নেব। আদি মধ্যযুগের প্রথম সাহিত্যিক উদাহরণ এই কাব্যটা, সেজন্য এর ভাষাতাত্ত্বিক গুরুত্ব অসীম। অর্থাৎ যারা ভাষা নিয়ে চর্চা করেন, আমাদের এই বাংলা ভাষাটা কিভাবে বিবর্তনের পর বিবর্তনের পথ পেরিয়ে আজকের এই রূপ পেল, সেটা জানবার জন্য যেরকম চর্যাপদ আমাদের সাহায্য করছে, সেরকমই আদি মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনও সাহায্য করছে। যে হ্যাঁ, চর্যাপদের যুগ থেকে যখন শ্রীকৃষ্ণ কীর্তনের যুগে এলাম, তখন ভাষাটার এই পরিবর্তন হলো, অর্থাৎ অপভ্রংশের স্তরটা ঢুকতে আরম্ভ করেছে। নেক্সট হচ্ছে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য, অর্থাৎ
রাধাকৃষ্ণ সংক্রান্ত যে কাহিনীগুলো টুকরো টুকরো ভাবে সংস্কৃত কাব্যে বলো বা প্রাকৃত অপভ্রংশ শ্লোকে বলো বিচ্ছিন্নভাবে ছিল, এলোমেলো ভাবে ছিল, ছড়ানো ছেটানো ছিল, সেইগুলোকেই এক জায়গায় জড়ো করে সুন্দর কাহিনী সূত্রে আবদ্ধ করেছেন বড়ুচণ্ডী দাস। রচিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ফলে এটাকেই আমরা বলতে পারি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য, একদম গোছানো একটা কাহিনী কাব্য। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই যে উক্তি প্রত্যুক্তিমূলক নাটগীতি, নাটকীয়তার ঢঙে লেখা এই যে কাব্য বাংলা সাহিত্যে এই প্রথম। এখানে কি হচ্ছে? কথোপকথনের ভঙ্গি রয়েছে, আখ্যান কাব্য এটা, আর গীতি কবিতার ঢংটাও রয়েছে। ফলে বুঝতেই পারছো যে এখান থেকেই আমরা কিন্তু তিনটে সাহিত্যের ধারা পেয়ে গেলাম। একটা পেয়ে গেলাম নাটক, যেটা আমরা পরবর্তীকালে পাবো। আর একটা আমরা পেলাম আখ্যান, অর্থাৎ শুধু যে কাব্যটাতে একটা গল্প বলা থাকবে। আর একটা আমরা যে ধরনটা পেলাম সেটা হচ্ছে গীতিকাব্য, অর্থাৎ মধ্যযুগের শেষ দিকেই বলো কি আধুনিক যুগেই বলো, এই যে তিনটে জাঁর আমরা পেয়েছিলাম, এগুলো সবকটারই কিন্তু পূর্বসূত্র ধরা ছিল শ্রীকৃষ্ণ কীর্তনে। মানে এইখানেই কাব্যটার ঐতিহাসিক গুরুত্ব, যে পরবর্তী কাব্যকে আমি কিভাবে প্রবাহিত করতে পারছি। নেক্সট হচ্ছে তার ঠিক আগেই তুর্কি বিজয় ঘটে গেছে। তুর্কি বিজয়ের পরবর্তীকালের বাংলার সমাজ আর সংস্কৃতিটা কিরকম ছিল সেইটা জানতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের ওপরই ভরসা করব, কারণ তুর্কি বিজয়ের ঠিক পরে পরেই এটা লেখা। তুর্কি বিজয়ের সমকালে আমরা কোনো সাহিত্যিক নিদর্শন পাই না, সেই জন্য খ্রিস্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীকে বলাই হয় বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ। কারণ হয় সেখানে কিছু লেখা হয়নি, বা যদি লেখা হয়ও তার কোনো দৃষ্টান্ত আমাদের কাছ অবধি এসে পৌঁছয়নি। তাহলে এখানে আমি ছোট্ট করে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে খ্রিস্টীয় দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী, এটাকে বলাই হয় বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ, ডার্ক এজ। কেমন? আমি কিন্তু সবাইকে বলবো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে, কারণ এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো থেকেই কিন্তু তোমাদের জন্য এমসিকিউগুলো আসবে। এইটা দেখে নিতে যে তোমাদের জ্ঞান কতটা সমৃদ্ধ হয়েছে, তোমরা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছো কিনা। এবারে যেটা আমার লাস্ট পয়েন্ট, লৌকিক প্রেমের যে রূপ আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পাই, সেটাই পরবর্তীকালে আমরা পেয়েছি মঙ্গল কাব্যে এবং লোকসাহিত্যে। কারণ শ্রীকৃষ্ণ কীর্তনে যেরকম ভাগবত পুরাণ থেকে উপাদান নেওয়া হয়েছে, গীতগোবিন্দ থেকে উদাহরণ নেওয়া হয়েছে, তেমনি আবার লৌকিক প্রেমের আখ্যান থেকেও উপাদান গ্রহণ করা হয়েছে। ফলে এই যে লৌকিক প্রেমের যে অংশটা, সেটার দ্বারাই পরবর্তীকালের কবিরা প্রবাহিত হয়ে তারা মঙ্গল কাব্য, লোকসাহিত্য প্রভৃতি রচনা করেছেন। ক্লিয়ার সবার কাছে? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের সাহিত্যিক উদাহরণ, কত সালে আবিষ্কৃত, কত সালে প্রকাশিত, কোথা থেকে আবিষ্কৃত, কোথা থেকে প্রকাশিত, কে আবিষ্কার করেছিলেন, তার সমাজচিত্র, তার কাব্যমূল্য, তার ঐতিহাসিক গুরুত্ব, কাহিনী বিন্যাস এবং রাধা চরিত্রের যে অনন্য সাধারণত্ব, সেই সমস্ত কিছুই আমরা ডিটেলে বিশদে আলোচনা করলাম। তোমরা খুব ভালোভাবে এটা পড়ে রাখবে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনের শেষে যে লিংক দেওয়া থাকছে সেখানে আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করে রাখছি,
যেগুলো দেখে তোমরা ধরনগুলো বুঝতে পারবে যে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে। পড়াশোনা খুব মন দিয়ে চলুক, সবাই খুব ভালো থাকো। আজকে ক্লাস আমি তাহলে এখানেই শেষ করছি, কেমন? থ্যাংক ইউ এভরিবডি।